ওয়েলকাম টু মাই চ্যানেল। প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের জন্য আজকে কিন্তু আবার ভীষণ একটা ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে চলে এসেছি। হেডিং দেখে বুঝতেই পারছো, ফুল কাউন্সেলিং প্রসেস ডব্লিউবিজেই, অর্থাৎ ডব্লিউবিজেই তে যে কাউন্সেলিং হতে চলেছে 2021 সালের, তার কিন্তু পুরো প্রসেস অনলাইনে হবে, তোমরা সবাই জানো। এবং পুরো অনলাইন প্রসেসে কি কি হতে চলেছে স্টেপ বাই স্টেপ পুরো ফুল কিন্তু আমি ডিসকাস করে দিচ্ছি তোমাদের সাথে। এই ভিডিওটা শুধুমাত্র এবছর যারা কাউন্সেলিং এ বসতে চলেছে তাদের জন্য না, পরবর্তী বছর অর্থাৎ 2022 বা 2023 বা পরবর্তী বছরগুলোতে যারা ডব্লিউবিজেই এর কাউন্সেলিং এ বসতে চলেছে তাদের জন্য কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। তোমাদের কিন্তু পুরো ভিডিওটা ফুল মনোযোগের সাথে দেখতে হবে, কারণ কাউন্সেলিং এর সময় কি হয়, ছোটখাটো কিছু ভুল হয়ে যায় তোমাদের। যে ভুলগুলো করলে ভালো র্যাঙ্ক থাকা সত্ত্বেও তোমরা কিন্তু তোমাদের পছন্দ মতো কলেজ বা গভর্নমেন্ট কলেজ পাও না। সেই ভুলগুলো যাতে না হয় সেই জন্য পুরো ভিডিওতে অবশ্যই থেকো। যে ভুলগুলো হতে পারে আমি ফুল ডিসকাস করে দিচ্ছি, সেই ভুলগুলো কিন্তু তোমাদের করা যাবে না। এখানে দেখতে পাচ্ছ পুরো প্রসেসটাকে আমি ফ্লো চার্টের আকারে লিখে রেখেছি, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। স্টেপ বাই স্টেপ প্রতিটা স্টেপ কিন্তু তোমরা ভালোভাবে বোঝো, দরকার হয় খাতায় কপি করে রেখে দাও, যাতে পরবর্তীকালে যারা কাউন্সেলিং এ বসতে চলেছে কয়েকদিনের মধ্যেই, আর 10 থেকে 15 দিনের মধ্যে হয়তো কাউন্সেলিং শুরু হয়ে যাবে, তো যারা কাউন্সেলিং এ বসতে চলেছে তাদের কিন্তু খুব উপকারে আসবে এই ভিডিওটা। সেই জন্য বলার, তোমরা কিন্তু ভিডিওর শেষ পর্যন্ত থেকো। এবং যারা আমার চ্যানেলে একদম নতুন তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো, কারণ চ্যানেলের স্ট্যাটিস্টিকে গিয়ে দেখলাম অনেকে আমার চ্যানেল ভিউ করে, ভিডিও দেখে, কিন্তু সাবস্ক্রাইব করে না। একটু সাবস্ক্রাইব করো, তাহলে আমি একটু মোটিভেশন পাই তোমাদের জন্য এই ধরনের আরো ভিডিও নিয়ে আসতে, ঠিক আছে? যারা ভিডিও আমার দেখছো তারা আশা করি একটু হলেও উপকৃত হচ্ছে। এবার তোমরা যেমন উপকৃত হচ্ছ তেমন আমাকেও হেল্প করো একটু। আমার চ্যানেলের যদি একটু ভিউ বা ভিডিওগুলোতে ভিউ বাড়লে তাহলে আমিও একটু মোটিভেশন পাই, আমারও একটু ভালো লাগা তৈরি হয় তোমাদের জন্য এই ধরনের আরো ভিডিও নিয়ে আসতে। তো আর কিছু বলবো না, তোমরা অবশ্যই একটু সাবস্ক্রাইব করে নিও এবং যতটা পারো তোমাদের বন্ধুদের যারা রয়েছে, যারা এই ধরনের ভিডিও যাদের প্রয়োজন, তাদেরকে শেয়ার করে দিও। একটু শেয়ার করলে ভিউ বাড়বে, ঠিক আছে? তোমরা একটু পাশে থেকো, আমি তোমাদের পাশে কিন্তু শেষ পর্যন্ত থাকবো, তোমাদেরও আমার পাশে থাকাটা দরকার, তাহলে একটু মোটিভেশন পাই। বুঝেছো নিশ্চয়? তো এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও। আর কিছু বলছি না, এবার আমি ফুল ডিটেলস সম্পর্কে আসছি। কাউন্সিলিং এ কিন্তু অনেকগুলো স্টেপ থাকে, ঠিক আছে? পুরো স্টেপগুলো যদি আমি বিস্তারিত আলোচনা করতে থাকি তাহলে ভিডিওটা কিন্তু আধ ঘন্টা 1 ঘন্টার হয়ে যাবে। সেই জন্য আমি চেষ্টা করছি যত ব্রিফলি, সংক্ষেপে, যেগুলো দরকারি পয়েন্ট সেই পয়েন্টগুলো কিন্তু শুধু আলোচনা করে দেবো। এবং পরবর্তী সময়ে অবশ্যই প্রতিটা পয়েন্টের উপর, যে রেজিস্ট্রেশন বলো, চয়েস ফিলিং বলো, রাউন্ড 1, সিট অ্যালটমেন্ট, আপগ্রেডেশন, ইনসাইকেল আপগ্রেডেশন, রাউন্ড 2, রাউন্ড 3 যে চলতে থাকবে, প্রতিটার কিন্তু আলাদা আলাদা করে ভিডিও নিয়ে আসবো। তোমরা বুঝতেই পারছো যেগুলো কিন্তু তোমাদের খুব কাজে হবে। সেই জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখতেই হবে, যাতে ফার্দার ভিডিও দিলে তার নোটিফিকেশন তোমরা সবার আগে পাও। ডব্লিউবিজেই রিলেটেড কিন্তু যে কোনো ভিডিও তোমরা এখানে পেয়ে যাবে। তো আর কিছু না বলে আমি বিস্তারিত আসছি। 2020 মতো এবছরও কিন্তু ফুল যে কাউন্সিলিং প্রসেস ডব্লিউবিজেই, সেটা কিন্তু অনলাইনেই তোমাদের হবে, ফুল কাউন্সিলিং প্রসেস, ঠিক আছে? তো ফুল কাউন্সিলিং প্রসেস যেহেতু অনলাইনে হবে, প্রতিটা স্টেপ দেখে নাও। এখানে কিন্তু অনেক সময় আমরা কি করি, সাইবার ক্যাফেতে যে বা কোনো বন্ধুর কাছে জিজ্ঞেস করে কিছু কিছু ভুল করে নিই, ভুল করে ফেলি। অনেক সময় অন্য কেউ যখন তোমার ফর্মটা ফিল আপ করে অনেক সময় ভুল করে দিতে পারে। তো সেই বিষয়গুলো কিন্তু লক্ষ্য রাখতে হবে, কারণ একটা ছোট্ট ভুলের জন্য তোমাদের কিন্তু ভালো কলেজ নাও পেতে পারো, ক্যারিয়ারটা তোমাদের অনেক প্রবলেম হতে পারে। বুঝতে পেরেছো নিশ্চয়ই? তো একটু ভুল করা যাবে না, যাতে না ভুল হয় পুরো ভিডিওটা দেখো। তো প্রথম যে প্রসেস রয়েছে দেখতে পাচ্ছ, বলে দিই ব্যাপারটা, তোমাদের এখনো পর্যন্ত রেজাল্ট আউট হয়নি 2021-এর। তো কিছুদিনের মধ্যে রেজাল্ট আউট হয়ে যাবে, তোমরা র্যাঙ্ক কার্ড পেয়ে যাবে, কত র্যাঙ্ক হয়েছে জানতে পারবে। তারপরে কাউন্সিলিং প্রসেসে অনেকটা আরো সুবিধা হবে। তো র্যাঙ্ক কার্ড বেরোলো, তারপরের কাজ কি, র্যাঙ্ক কার্ড বেরোনোর পরেই কিন্তু 2-4 দিনের মধ্যেই কিন্তু কাউন্সিলিং প্রসেস শুরু হয়ে যাবে। এবং প্রসেস শুরু হওয়ার পর এই স্টেপগুলো চলতে থাকবে, আমি কিন্তু একটা একটা বলছি। ফার্স্ট স্টেপ দেখতে পাচ্ছ, রেজিস্ট্রেশন এন্ড ডকুমেন্টস আপলোড। প্রথমে তোমাদের ডব্লিউবিজেই এর অফিসিয়াল ওয়েবসাইট যেটা রয়েছে সেখানে গিয়ে প্রথমে তোমাদের রেজিস্ট্রেশন করতে হবে। সেখানে যেগুলো প্রয়োজনীয় বিষয় বলে রাখি, একটা মোবাইল নাম্বার সেখানে দিতে হবে, যাতে তোমাদের ওটিপি আসবে, বা ফার্দার যখন কোনো কলেজ থেকে এসএমএস আসবে বা ডব্লিউবিজেই এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে এসএমএস আসবে, ওই ফোনে কিন্তু আসবে। সেই জন্য ওই ফোনটা যেন চালু থাকে, অর্থাৎ এসএমএস আসে যাতে ব্যালেন্স যেমন থাকে, যাতে ওখানে এসএমএস বা মেসেজ আসতে পারে। আরো যে সমস্ত ডকুমেন্টস গুলো লাগবে তোমাদের রেজিস্ট্রেশনের সময়, ঠিক আছে? তুমি রেজিস্ট্রেশন মানে কি, তুমি ফার্স্ট কাউন্সিলিং এ বসতে চলেছো, ফার্স্ট রাউন্ড যে কাউন্সিলিং সেটাতে বসতে চলেছো, তার জন্য রেজিস্ট্রেশন। তো যে ডকুমেন্টস গুলো তোমরা রেডি করে রাখবে, সেটা ক্লাস 10 এর মার্কশিট অ্যাডমিট, ক্লাস 12 এর মার্কশিট অ্যাডমিট, তারপরে ফটো আইডি প্রুফ। ফটো আইডি প্রুফ বলতে কি বোঝায়, তোমাদের আধার কার্ড হতে পারে, যাদের ভোটার কার্ড হয়ে গেছে ভোটার কার্ড হতে পারে, প্যান কার্ড হতে পারে, এই ধরনের ডকুমেন্টস গুলো কিন্তু কাছে রেখো। তারপর একটা ফটো তোমাদের দিতে হবে, পাসপোর্ট সাইজ ছোট ছবি, যেটা কিন্তু অনেকগুলো কপি তোমরা প্রিন্ট করে রেখে দিও, কারণ পরবর্তীকালে ভর্তির সময় ওই কপিটাই তোমরা ইউজ করো, ওই ছবিটাই ইউজ করো, সেম ছবিটা, ঠিক আছে? তারপর একটা সিগনেচার, ওখানে সিগনেচারটা করে নিতেই পারবে যখন ফর্ম ফিল আপ করবে। তারপরে ব্যাংক ডিটেলস, আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ব্যাংক ডিটেলস। তোমাদের নিশ্চয়ই পাস বই রয়েছে, সেই পাস বইয়ের
কোনো ব্যাংকের যে বই তার কিন্তু ব্যাংক ডিটেলস অর্থাৎ অ্যাকাউন্ট নাম্বার, আইএফএসসি নাম্বার সব কিন্তু ঠিকঠাক করে দিতে হবে, কারণ পরবর্তীকালে যখন আপগ্রেডেশন হবে বা কাউন্সিলিং চলবে কিছু টাকা ডিপোজিট করতে হয় এবং দেখা গেল তুমি ভর্তি হলে না, সেক্ষেত্রে টাকাটা কিন্তু ওই অ্যাকাউন্টে ব্যাক আসবে। ঠিক আছে, এগুলো মাথায় রাখতে হবে। তারপর টিএফডব্লিউ যাদের সার্টিফিকেট রয়েছে তারা সার্টিফিকেটটা রেডি করে নাও। যদি রেডি না করা থাকে কিভাবে করতে হবে সেই জন্য আমি অলরেডি ভিডিও দিয়েছি, সেই ভিডিও দেখে তোমরা রেডি করে নাও। তারপর ডোমিসাইল সার্টিফিকেট, ঠিক আছে, অর্থাৎ রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, সেটাও কিন্তু রেডি করতে হবে। যারা রেডি করে নেয় তারও ভিডিও আমি 2-1 দিন আগে দিয়েছি, সেটাও তোমরা দেখে ডোমিসাইল সার্টিফিকেটটাও রেডি করে নাও। এই ডকুমেন্টসগুলো কিন্তু লাগবে। রেজিস্ট্রেশন হয়ে গেল, ডকুমেন্টস আপলোড হয়ে গেল। এর পরের স্টেপ অর্থাৎ দেখতেই পাচ্ছ এখানে যেটা রয়েছে চয়েস ফিলিং, মোস্ট ইম্পর্টেন্ট পার্ট অফ কাউন্সিলিং বলা যেতে পারে। এখানে কিন্তু একদম ভুল করা যাবে না। চয়েস ফিলিং মানে কি, তোমাদের র্যাঙ্ক ওয়াইজ কোন কলেজ বা কোন ডিপার্টমেন্ট চাইছো সেটা কিন্তু সাজাতে হয়। ঠিক আছে, ধরো সাপোজ 1 নম্বর র্যাঙ্কে, অর্থাৎ এখানে এটা বোঝায় চয়েস ফিলিং মানে প্রেফারেন্স, তুমি কোন কলেজকে প্রথম প্রেফারেন্স দিচ্ছ। সবাই নর্মালি যাদবপুর ইউনিভার্সিটি যেহেতু টপে রয়েছে তাকে 1 নম্বরে রাখবে এবং যাদবপুর ইউনিভার্সিটির যে ডিপার্টমেন্টগুলো তুমি পড়তে চাইছো সেই ডিপার্টমেন্টগুলো দিতে হবে। এবং এমন ব্যাপারটা বলে রাখি যে তুমি চাইলে কিন্তু যাদবপুর ইউনিভার্সিটিকে 1 নম্বর রাখলে তার সব ডিপার্টমেন্টও দিয়ে দিতে পারো। এইভাবে কিন্তু যাদবপুর ইউনিভার্সিটি, তারপরে সাপোজ কারো মনে হলো জলপাইগুড়ি রাখবে, 2 নম্বরে জলপাইগুড়ি রাখলে তার যে ডিপার্টমেন্টগুলো পছন্দ অথবা সব ডিপার্টমেন্টও রাখতে পারো। তারপরে সাপোজ কল্যাণী রাখলে, এইভাবে কিন্তু র্যাঙ্ক ওয়াইজ তোমাদের সাজাতে হবে। তারপরে বেসরকারি কলেজগুলো একটা একটা করে আসবে। এইভাবে কিন্তু যত ইচ্ছে কলেজ 40, 50, 60, 70টা কলেজ পর্যন্ত তোমরা যত খুশি কলেজ তোমরা সাজিয়ে নিতে পারো। ঠিক আছে, ওটাতে কোনো বাধা নেই। সেই জন্য যতগুলো বেশি পারো কলেজ তোমরা সাজিয়ে নাও প্রেফারেন্স হিসাবে। এখানে আরেকটা বিষয় বলি, পরবর্তীকালে অবশ্যই চয়েস ফিলিং এর উপর স্পেশাল একটা ভিডিও বানাবো, তবে আরেকটা বিষয় বলে রাখছি যে চয়েস ফিলিং এ কিন্তু ভুল করা চলবে না। দেখো সাপোজ আমি একটা উদাহরণ দিচ্ছি, তুমি সাপোজ 10 নম্বরে রাখলে হেরিটেজ, ঠিক আছে, 8 নম্বরে রাখলে টেকনো, মনে ভালো করে বুঝো ব্যাপারটা, 8 নম্বরে রাখলে টেকনো, 10 নম্বরে রাখলে হেরিটেজ। এবার কাউন্সিলিং এর সময় দেখা গেল প্রথমেই তোমার টেকনো চলে এলো, কিন্তু তুমি চাইছো হেরিটেজ যেটা 10 নম্বরে রেখেছো, তাহলে কিন্তু আর হেরিটেজে আসবে না। কারণ যখন আপগ্রেডেশন হবে 8 থেকে 7, 5, 6, 5 উপরের দিকে উঠবে, কখনো 8 থেকে 9, 10 নিচের দিকে নামবে না। তুমি কখনোই আর হেরিটেজ পাবে না যেটা 10 নম্বরে ছিল। 8 যখন তুমি পেয়ে যাবে তখন আপগ্রেডেশন করলে 8 থেকে 7-এ আসতে পারে, কিন্তু এদিকে আসবে না। বোঝা গেছে? এই জন্য মনোযোগ সহকারে কিন্তু তোমরা প্রথমে কি করবে বলতো, তোমরা খাতায় নিজেরা কলেজগুলো পরপর সাজিয়ে নেবে। দেখতে পাবে কলেজের লিস্ট রয়েছে WbJee এর অফিসিয়াল ওয়েবসাইটে, ওখান থেকে লিস্টটা ডাউনলোড করে পরপর তোমরা র্যাঙ্ক ওয়াইজ কলেজগুলো প্রথমে খাতায় সাজিয়ে নাও এবং কোনটার কি ডিপার্টমেন্ট নিতে চাইছো সাজিয়ে নাও। ঠিক আছে, তারপর তোমরা কিন্তু কম্পিউটার সেন্টার বা যেখানে তোমরা ফিল আপ করবে বা নিজেরা যদি করো তারপর করো, কারণ এখানটাই ভুল করা যাবে না। এটা মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। বোঝা গেছে? পরবর্তীকালে বললাম আবার ভিডিও নিয়ে আসবো, চাপ নেই। এবার দেখো চয়েস ফিলিং এর পরে কি রয়েছে, রাউন্ড 1। তারপরে কিন্তু কাউন্সিলিং এর রাউন্ড 1 শুরু হয়ে যাবে। রাউন্ড 1, রাউন্ড 2, রাউন্ড 3, 3টে কিন্তু রাউন্ড রয়েছে। ঠিক আছে, বেসিক্যালি 3টে রাউন্ড হয়। তো রাউন্ড 1 শুরু হয়ে যাবে। রাউন্ড 1-এ কোন স্টেপগুলো হয় দেখো। রাউন্ড 1-এ প্রথম যেটা শুরু হয়, ফার্স্ট রাউন্ড সিট অ্যালটমেন্ট, অর্থাৎ তোমরা যে চয়েস ফিলিং করেছো ওই চয়েস ফিলিং অনুযায়ী কিন্তু তোমাকে যেই কলেজটা দেওয়া যাচ্ছে, ঠিক আছে, তোমার যেমন র্যাঙ্ক হচ্ছে সেই হিসাবে তোমাকে যেই কলেজটা দেওয়া যাচ্ছে সেটা ওখানে দিয়ে দেওয়া হবে। এবং তার সাথে অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু প্রতিটা কলেজের ক্লোজিং র্যাঙ্ক এবং স্টার্টিং র্যাঙ্ক দিয়ে দেওয়া হবে। অর্থাৎ প্রতিটা কলেজ, সাপোজ হেরিটেজ ফার্স্ট রাউন্ডে দেখলে যে 300 থেকে র্যাঙ্ক থেকে শুরু হয়েছে এবং চলছে 3500 পর্যন্ত চলছে, ওগুলো কিন্তু দিয়ে দেওয়া হবে, যাতে তোমাদের সুবিধা হয় বুঝতে যে আপগ্রেডেশন করবে নাকি পরবর্তী সময় বা ওই কলেজটা রেখে দিবে। আমি আসছি ডিটেলসে আরো। তো ফার্স্ট রাউন্ড সিট অ্যালটমেন্ট, অর্থাৎ তুমি কোন কোন কলেজগুলো পাচ্ছ সেগুলোর লিস্ট কিন্তু তোমাকে দিয়ে দেওয়া হবে। এবার ব্যাপারটা কি, এরপরে 3টে স্টেপ তুমি করতে পারো, 3টে কাজ করতে পারো। ফ্রিজ অর সিট বুকিং, 2 নম্বর আপগ্রেডেশন, 3 নম্বর ডু নাথিং। ফ্রিজ অ্যান্ড সিট বুকিং মানে ধরো তুমি সাপোজ 10 নম্বরে হেরিটেজ রেখেছিলে, প্রথমেই তোমার 10 নম্বর এসে গেল, তো তুমি ওই কলেজটাই চাইছিলে, তুমি ফ্রিজ করে নিতে পারো বা অ্যাকসেপ্ট করে নিতে পারো, অর্থাৎ তুমি ভর্তি হতে চাইছো হেরিটেজে। ঠিক আছে, হেরিটেজে সাপোজ তোমার আইটি চলে আসছে, আইটি নিয়ে ভর্তি হতে চেয়েছিলে, আইটি চলে এলে তুমি ফ্রিজ করে নিলে বা সিট বুকিং করে নিলে প্রথমেই। ঠিক আছে, এবারে ওখানে তোমাকে প্রভিশনাল কিছু ফিস দিতে হবে। সরকারি কলেজ হলে বেসিক্যালি প্রভিশনাল ফিসটা 5000 হয় এবং বেসরকারির ক্ষেত্রে 40000 হয়। যেহেতু তুমি হেরিটেজের কথা বললাম, তাহলে ওখানে তোমাকে 40000 দিয়ে প্রভিশনাল ফিস দিয়ে সিটটা বুক করে রেখে দিলে বা অ্যাকসেপ্ট করে রেখে দিলে। তারপর তোমার কিন্তু আর কোনো কাজ নেই, তোমার আর দেখারই দরকার নেই পরবর্তীকালে কি হলো কাউন্সিলিং। ঠিক আছে, তোমার যেহেতু সিট বুক রয়ে গেছে, এবার যখন ভর্তি হবে কলেজে তোমাকে ডাকবে থার্ড রাউন্ডের পর বা সব কাউন্সিলিং কমপ্লিটের পর, এখন কলেজে যে ফিজিক্যাল ভেরিফিকেশনটা করে চলে আসতে হবে এবং সেখানে ভর্তি হয়ে চলে আসতে হবে, আর তোমার কাজ নেই। এবার তোমার মনে হলো যে না,
হেরিটেজে ভর্তি হবো না, 10 নম্বরে হেরিটেজ এসছে, তোমার মনে হলো যে সরকারি কলেজগুলোর কথা ভাবছো যে ওগুলো হয় নাকি, যদি আপগ্রেডেশন করতে হবে, এখন তোমাকে আপগ্রেডেশন করতে হবে। অর্থাৎ তুমি 10 নম্বর কলেজটা চাইছো না, তার আগের 8, 9 বা 7 বা ওই প্রথমের দিকের কলেজগুলো চাইছো যেগুলো র্যাঙ্কে তুমি সাজিয়ে রেখেছো। তো তাহলে তোমাকে আপগ্রেডেশন করতে হবে। এই আপগ্রেডেশনের জন্য কিন্তু তোমাকে টাকা ডিপোজিট করতে হবে। সরকারি কলেজের জন্য 5,000, বেসরকারির জন্য 40,000, ওই পরিমাণই টাকা কিন্তু তোমাকে ডিপোজিট করতে হবে। সেজন্য সবাইকে বলার, তোমরা বাড়িতে বলো যাদের ইকোনমিক্যাল কন্ডিশন অতটা ভালো নয়, যেহেতু এখনো লকডাউন চলছে, তোমরা টাকাটা অ্যারেঞ্জ করতে, 40,000-এর মতো টাকা মোটামুটি অ্যারেঞ্জ করে রাখতে, কারণ লাগবে টাকাটা, ঠিক আছে, যারা কাউন্সিলিং এ বসতে চলেছো। আরেকটা অপশন ডু নাথিং। এই ডু নাথিংটার কাজ আমি পরে বলছি। এবার তারপরে কি হবে দেখো, যারা আপগ্রেডেশন করলে তারা কিন্তু একটা নতুন ফেজের মধ্যে দিয়ে যাবে, সেটা হচ্ছে ইন সাইকেল আপগ্রেডেশন। কারণ ফার্স্ট রাউন্ড সিট অ্যালটমেন্ট অলরেডি হয়ে গেছে, তুমি কোন কলেজগুলো পাচ্ছ, এবং আপগ্রেডেশন করেছে যেহেতু, সেই জন্য তোমাকে একটা ইন সাইকেল আপগ্রেডেশনের মধ্যে ফেজে তোমাকে ফেলে দেওয়া হচ্ছে, এবং সেখানে আবার কিছুটা অ্যারেঞ্জমেন্টের পরে আবার তোমার কাছে নতুন কিছু সিট অ্যালটমেন্ট আসতে পারে, অর্থাৎ নতুন কিছু কলেজ তুমি পেতে পারো। সেখানে দেখবে, সেখানে যদি আবার পছন্দ মতো কলেজ চলে আসে, সেটা তুমি ফ্রিজ করে দিবে, আগের মতোই ফ্রিজ করে সিট অ্যাকসেপ্ট করে নেবে এবং সিটটা বুকিং করে নেবে, প্রফেশনাল অ্যাডমিশন যে ফিসটা হয় সেটা দিয়ে। এবার ওখানেও যদি না হয়, ওখানে তাহলে আবার আপগ্রেডেশন করবে এবং তারপরে ঢুকে যাবে তোমরা একদম সেকেন্ড রাউন্ডে, রাউন্ড 2-তে, ঠিক আছে। তো রাউন্ড 2-তে ঢুকে গেলে, এবং রাউন্ড 2 এর পরে কি হবে, এই প্রসেসটা আবার চলবে। রাউন্ড 1 এর পরে যেমন হচ্ছিল ফার্স্ট রাউন্ড সিট অ্যালটমেন্ট, এখানে এরপরে শুরু হবে সেকেন্ড রাউন্ড সিট অ্যালটমেন্ট, ঠিক আছে। তো একই রকম এই প্রসেসটা, এই যে ফেজটা রয়েছে, এইটা, এইটা এবং এইটা, এই ফেজটা, 3টে ফেজ কিন্তু বারবার চলতেছে। এবং ফার্স্ট রাউন্ডের ক্ষেত্রে কি ছিল, ফার্স্ট রাউন্ড সিট অ্যালটমেন্ট এবং সেখানে 3টে অপশন ছিল, তারপর ইনসাইকেল আপগ্রেডেশন। সেকেন্ড রাউন্ডের ক্ষেত্রেও একই রকম, সেকেন্ড রাউন্ড সিট অ্যালটমেন্ট হবে, তারপর এখানে 3টে অপশন থাকবে, তারপর আবার ইনসাইকেল আপগ্রেডেশনের পর আবার থার্ড রাউন্ডে চলে আসবে। এবং যারা ডু নাথিং করবে তারা কিন্তু সরাসরি, তাদের কিন্তু এই ইনসাইকেল আপগ্রেডেশনটা থাকছে না, তারা সরাসরি রাউন্ড 2-তে কিন্তু ঢুকে যাবে। এইভাবে চলতে থাকবে। রাউন্ড 2-তে ঢুকলে তারপর আবার যদি পছন্দ হয়, ওখানে সিট অ্যালটমেন্ট, যে সেকেন্ড রাউন্ড সিট অ্যালটমেন্ট, ওখানে অ্যাকসেপ্ট করে নিলে বা ফ্রিজ করে নিলে, সিটটা ভর্তি হয়ে গেলে প্রফেশনালি। না হলে যদি পছন্দ না হয়, আবার আপগ্রেডেশন করে থার্ড রাউন্ডে ঢুকবে। বেসিক্যালি থার্ড রাউন্ডের মধ্যে মোটামুটি কমপ্লিট হয়ে যায়। এবার আরেকটা বিষয় বলার, যে অনেকের প্রশ্ন থাকে মনে, যে চয়েস ফিলিংটা কি আর করা যাবে না? সাপোজ কেউ একটু গন্ডগোল করেছিল চয়েস ফিলিং কিন্তু করা যাবে পরবর্তী সময়। দুটো রকম ভাবে করা যায়, দেখো বলে দিচ্ছি। যারা এখানে রেজিস্ট্রেশন ফার্স্ট টাইম করেনি, অর্থাৎ ফার্স্ট রাউন্ড সিট অ্যালটমেন্টের জন্য রেজিস্ট্রেশন করেনি, ঠিক আছে, ফ্রেশ যারা রেজিস্ট্রেশন করবে একদম রাউন্ড 2-তে এসে ফ্রেশ রেজিস্ট্রেশন যারা করবে, তারা কিন্তু চয়েস ফিলিং করতে পারবে, 1 নম্বর। 2 নম্বর, এখানে যারা ডু নাথিং করবে তারাও কিন্তু চয়েস ফিলিংটা আবার করতে পারবে। বোঝা গেছে বিষয়টা? তো এই ছিল আজকের টপিক। তোমাদের আরো ছোট ছোট কিছু প্রশ্ন থাকে, যে প্রশ্নগুলো আপাতত উত্তর দিচ্ছি, পরবর্তী সময় বললাম তো যে প্রতিটা স্টেপের কিন্তু ভিডিও বানাবো। ছোট ছোট যে প্রশ্নগুলো থাকে, সাপোজ কারো মনে হতে পারে যে আমার 10 নম্বর কলেজটা হয়তো পেয়েছি, সেই সেম এক্সাম্পল দিচ্ছি, হেরিটেজ পেয়েছি, আমি চাইছি কল্যাণী পাই, যেটা 3 নম্বরে রয়েছে। তাহলে আমি যখন আপগ্রেডেশনের জন্য অ্যাপ্লাই করব, ওকে করবো আপগ্রেডেশনটা, তখন কি আমি ওই কলেজটাও আমার চলে যাবে, হেরিটেজটাও চলে যাবে? কারণ আমি কি অপশন খুঁজছি যে হেরিটেজের থেকে বেটার পাওয়া যায় কিনা, তার জন্য অপশন খুঁজছি। ভয়ের কিছু নেই, ওই কলেজটা তোমাদের থাকবেই। হলে তোমরা 9 নম্বর 8 নম্বর কলেজটা পেতে পারো, তার আগের দিকে, পিছনের দিকে কিন্তু পেছাবে না, যতক্ষণ না তুমি আগের দিকের কলেজ পাচ্ছ। অর্থাৎ 10 নম্বর কলেজ পেয়ে গেছো ফার্স্ট রাউন্ডে, এবার বা সেকেন্ড রাউন্ডে, তো তারপরে যদি আপগ্রেডেশন করো, তুমি 9, 8 আগের দিকে, প্রথমের দিকের কলেজগুলো যেভাবে সাজিয়েছো সেগুলো তুমি পেতে পারো। যদি না পাও তাহলে 10টা তোমার থাকছে, ঠিক আছে, ভয়ের কিছু নেই। এবং যদি সাপোজ 7 নম্বর কলেজ পেয়ে গেলে, তখন তোমার 10টা কিন্তু আর থাকবে না, তখন 7 পাবে বা তার আগের দিকে আরো ভাবতে পারো, ঠিক আছে। আরো একটা প্রশ্ন রয়েছে যেটা স্টুডেন্টদের মনে বারবার আসে, যে টাকাটা ডিপোজিট করা হচ্ছে, 40,000 বা 5,000 টাকা ডিপোজিট করা হচ্ছে। কেউ সাপোজ হয়তো অ্যাকসেপ্ট করে নিল সিট, ঠিক আছে, বা প্রফেশনালি অ্যাডমিশন ফিসটা দিয়ে দিল, পরবর্তী সময় সে ভর্তি হলো না, অথবা আপগ্রেডেশনের জন্য যে টাকাটা লাগে সে দিয়ে দিল, পরবর্তী সময় ভর্তি হলো না, হয়তো তার পছন্দ মতো কলেজ পেলো না, বা কোনো কলেজ এখানে পছন্দ হলেও ফ্রিজ করে দিল, পরবর্তী সময় তার মনে হলো কলেজে ভর্তি হবে না বা ইঞ্জিনিয়ারিংটাই করবে না। সেক্ষেত্রে কি তার টাকাটা তাহলে মারা যাবে? না না, টাকাটা নিয়ে কিছু সমস্যা নেই, টাকাটা কিন্তু রিফান্ডেবল। অর্থাৎ তোমরা যে অ্যাকাউন্ট নাম্বার তোমাদের দিচ্ছ, ওই অ্যাকাউন্টে কিন্তু টাকাটা ফিরে আসবে। তোমরা কাউন্সিলিং প্রসেস চলার সময় যে কোনো মুহূর্তে তোমরা কিন্তু উইথড্রয়াল যে অপশন থাকে, উইথড্রয়াল করে নিতে পারো, টাকাটা কিন্তু তোমাদের অ্যাকাউন্টে চলে আসবে। তবে একটু সময় লাগে, 2 মাসের মতো টাকাটা আসতে সময় লেগে যাবে, এইটুকু শুধু ব্যাপার, ঠিক আছে। টাকাটা কিন্তু কোনো মতেই তোমাদের মানে বেকার নষ্ট হয়ে যাবে না, ঠিক আছে। তোমরা কিন্তু আপগ্রেডেশন বা সিট বুকিং এগুলো নিঃসন্দেহে করতে পারো। তোমাদের যদি আরো কোনো ডাউট থাকে ডব্লিউবিজির কাউন্সিলিং নিয়ে, তোমরা অবশ্যই কমেন্ট করো, এবং যেটা বললাম যতটা পারো বন্ধুদের শেয়ার করে দিও, তাহলে একটু মোটিভেশন পাই তোমাদের জন্য এই ধরনের ভিডিও নিয়ে আসার।
তাহলে আজকে এখানেই রাখবো। পরবর্তী সময় কিন্তু রেগুলার বেসিসে তোমাদের জন্য ভিডিও আসতেই থাকবে, যাতে তোমাদের হেল্প হয়। তো আজকে এখানে রাখলাম। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংকস ফর ওয়াচিং।